ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা আরআরবি এনটিপিসি সিবিটি 2 তার একটা পিওয়াইকিউ সেট আলোচনা করব, যেটার পরীক্ষাটা হয়েছে তোমার 1 ফেব্রুয়ারি। ঠিক আছে, 1 ফেব্রুয়ারি 3 নাম্বার যে শিফট রয়েছে, থার্ড শিফটের প্রশ্ন, সেগুলো আজকে আমরা আলোচনা করব। তবে প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা নোটিফিকেশন দেব। সেটা হচ্ছে কি, আমরা একটা রেল পরীক্ষাকে টার্গেট করে এনটিপিসি এবং গ্রুপ ডি, ঠিক আছে, এই দুটো পরীক্ষাকে টার্গেট করে একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টকে এক্সপার্ট টিচার দ্বারা পড়ানো হবে। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা এক্সপার্ট টিচার থাকবে। টোটাল 6 মাসের কোর্স, 6 মাসের মধ্যে তোমাদের কমপ্লিট সিলেবাস করে দেওয়া হবে। ঠিক আছে, এবং এই ব্যাচটাতে এনটিপিসি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষাকে টার্গেট করেই পড়ানো হবে। ঠিক আছে, লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাস লাইভ ফরম্যাটে হবে, এবং প্রত্যেকটা ক্লাস আবার রেকর্ডেড ফরম্যাটে থাকবে। যারা লাইভ ক্লাস করতে পারবে না তাদের জন্য রেকর্ডেড ক্লাস থাকছে, বা কেউ যদি ক্লাসটা বারবার দেখতে চায় তার জন্যও রেকর্ডেড ক্লাস থাকছে। দেখো, ফিস কত? 1500 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট। একবার পেমেন্ট করবে, একদম সিলেবাস কমপ্লিট হওয়া পর্যন্ত তোমাদের এটা থাকবে। ঠিক আছে, আর কি কি পাচ্ছ দেখে না একবার। প্রত্যেক সপ্তাহে 18টা করে ক্লাস পাবে, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, ইবুক এবং স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। তার সাথে 15টা ফুল মক টেস্ট। ঠিক আছে, পরীক্ষা যেরকম হয় সেরকমভাবে ফুল মক টেস্ট থাকবে, এবং ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আলাদা করে তোমাদের ক্লাস করানো হবে। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে ক্লাস করানো হবে ডাউট ক্লিয়ারিংয়ের। তোমাদের যা ডাউট থাকবে তোমরা সেখানে কিন্তু ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, ব্যাচটা খুবই উপযোগী হবে যারা নতুন প্রস্তুতি নিচ্ছ, বা আগেও পরীক্ষা দিয়েছো কিন্তু সাকসেসফুল হতে পারোনি তাদের জন্য। তো যারা নিতে চাও তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারটায় যোগাযোগ করো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বা ডিসক্রিপশন বক্সেও নাম্বারটা দেওয়া থাকবে, সেখান থেকেও যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দেখো এরপর আমরা প্রশ্ন উত্তরে যাব। প্রথম যে প্রশ্নটা রয়েছে, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান: বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়, দাদাভাই নরোজি। উত্তরটা করো তোমরা। ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? দেখো, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় দাদাভাই নরোজিকে। ঠিক আছে, দাদাভাই নরোজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান। এই দাদাভাই নরোজির একটা লেখা বই রয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, এই যে বইটা, এই বইটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখনকার দিনে শুনবে যে পার ক্যাপিটা ইনকাম। ঠিক আছে, পার ক্যাপিটা ইনকাম, এই কথাটা তোমরা এখনকার দিনে প্রায় শুনতে পাও। তো ভারতের প্রথম পার ক্যাপিটা ইনকাম বা প্রতি ব্যক্তি আয়, এটাকে ক্যালকুলেট করেছিল কে? সেটা হচ্ছে দাদাভাই নরৌজি। ঠিক আছে, এরপর দেখো বাল গঙ্গাধর তিলক, খুব গুরুত্বপূর্ণ একটা নাম, বাল গঙ্গাধর তিলক, যাকে লোকে কি বলে? লোকমান্য তিলক বলে। ঠিক আছে, লোকমান্য তিলক। লোকমান্য তিলক, তার একটা বিখ্যাত উক্তি আছে কি, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। স্বরাজ ইজ মাই বার্থ রাইট, ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। ঠিক আছে, এটা হচ্ছে কি, বাল গঙ্গাধর তিলকের একটা বিখ্যাত উক্তি। এই বাল গঙ্গাধর তিলক তিনি দুটো পত্রিকা প্রচলন করেছিলেন। এটা নোট করবে, দুটো পত্রিকা, একটার নাম হচ্ছে কি কেসরি। কত সালে এটা তিনি প্রচলন করেছিলেন? 1881 সালে। এবং এটা হচ্ছে মারাঠি ভাষার একটা পত্রিকা। আরেকটার নাম হচ্ছে মারাঠা। মারাঠা, এটাও তিনি 1881 সালেই শুরু করেছিলেন, কিন্তু এটা ইংলিশ নিউজ পেপার। ঠিক আছে, ইংরেজি পত্রিকা। তাহলে কি, কেসরিটা হচ্ছে মারাঠা পত্রিকা, আর মারাঠাটা হচ্ছে ইংলিশ পত্রিকা। ঠিক আছে, আচ্ছা,
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে গণেশ চতুর্থী, ঠিক আছে, গণেশ চতুর্থী শুরু করেছিল কে? বাল গঙ্গাধর তিলক 1892 সালে। কিসের জন্য করেছিল? যাতে সমস্ত স্বাধীনতা সংগ্রামী এক জায়গায় আসতে পারে, তার জন্য কি করেছিল? গণেশ চতুর্থীর প্রচলন করেছিল কে? বাল গঙ্গাধর তিলক। নেক্সট, থাইরক্সিন সংশ্লেষণের জন্য কোন উপাদানটি অপরিহার্য? দস্তা, আয়োডিন, লোহা নাকি ম্যাঙ্গানিজ? থাইরক্সিন কি? থাইরক্সিন একটা হরমোন। কোথার থেকে রিলিজ হয়? আমাদের থাইরয়েড গ্রন্থির থেকে। কোথার থেকে? থাইরয়েড গ্রন্থির থেকে। তো বলছে এই যে থাইরক্সিন হরমোনটা রয়েছে, এটা সংশ্লেষণের জন্য কোন উপাদানটা গুরুত্বপূর্ণ? দস্তা, আয়োডিন, লোহা নাকি ম্যাঙ্গানিজ? তো দেখো এটা হচ্ছে কি? আয়োডিন। থাইরক্সিন হরমোনকে সংশ্লেষ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে থাইরক্সিন, আয়োডিন। এই আয়োডিনের অভাবে আমাদের একটা রোগ হয় যেটার নাম হচ্ছে গয়টার, ঠিক আছে, এই যে গলাটা এরকম ভাবে ফুলে যাওয়া, এটা হচ্ছে গয়টার। কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে, ঠিক আছে। নেক্সট, বিষ্ণু শর্মা নিচের কোন বইটি লিখেছেন? ইন্ডিকা, রাজতরঙ্গিনী, পঞ্চতন্ত্র নাকি অর্থশাস্ত্র? বিষ্ণু শর্মার লেখা বই কোনটা? বলো। বিষ্ণু শর্মার লেখা বইটার নাম হচ্ছে পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। আচ্ছা, ইন্ডিকা কার লেখা? এটা হচ্ছে মেগাস্থিনিস। রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। এই রাজতরঙ্গিনী বা কলহনের রাজতরঙ্গিনীর থেকে আমরা কি জানতে পারি? কাশ্মীরের ইতিহাস, ঠিক আছে, কাশ্মীরের কমপ্লিট ইতিহাস আমরা জানতে পারি রাজতরঙ্গিনী থেকে। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য বা চাণক্যর লেখা হচ্ছে অর্থশাস্ত্র, ঠিক আছে। এরপর দেখো আরো কয়েকটা বিখ্যাত বই রয়েছে, পরীক্ষায় আসে, যেমন একটা হচ্ছে গুলামগিরি। গুলামগিরি কার লেখা? এটা হচ্ছে তোমার জ্যোতিবা ফুলে, ঠিক আছে। নেক্সট, আরেকটা হচ্ছে তোমার কিতাব উল হিন্দ। এটা কার লেখা? এটা হচ্ছে তোমার আল বারুনি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, অষ্টাধ্যায় সংস্কৃতের প্রথম যে ব্যাকরণ বই অষ্টাধ্যায়, এটা কার লেখা? পানিনি, পানিনির লেখা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার পৃথ্বীরাজ রাসো, পরীক্ষায় আসে, পৃথ্বীরাজ রাসো। এই বইটা কার লেখা? এটা হচ্ছে চন্দ বরদায়, ঠিক আছে। এই এক্সট্রা যে পয়েন্টগুলো দিচ্ছি, কি পয়েন্টগুলো, এগুলো অবশ্যই তোমরা কিন্তু নোট করে রাখবে, ঠিক আছে, কারণ এখান থেকে প্রশ্ন অনেক পাবে। নেক্সট, আমাদের সৌরজগৎ কোন নক্ষত্রপুঞ্জ বা যেটাকে আমরা বলে থাকি গ্যালাক্সি অংশ, ঠিক আছে, আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সির অংশ? মিল্কি ওয়ে, বডের নাকি ট্রায়াঙ্গুলাম নাকি অ্যান্ড্রোমেটা? দেখো আমাদের একটা কমপ্লিট ইউনিভার্স আছে, ঠিক আছে, সেই ইউনিভার্সের মধ্যে থাকি যে অসংখ্য কি গ্যালাক্সি, এবং প্রত্যেকটা গ্যালাক্সির ভেতর কি থাকছে? একটা করে সৌরজগৎ। তাহলে প্রথমে কি থাকছে? ইউনিভার্স।
ঠিক আছে, সেই ইউনিভার্সের ভেতর থাকে গ্যালাক্সি, অসংখ্য গ্যালাক্সি থাকে, এবং প্রত্যেকটা গ্যালাক্সির ভেতর থাকে সোলার সিস্টেম, বা যেটাকে আমরা বলি সৌরজগৎ। তাহলে বলছে আমাদের যে সৌরজগৎটা রয়েছে সেটা কোন গ্যালাক্সির অংশ বা কোন নক্ষত্রপুঞ্জের অংশ, মিল্কি ওয়ে নাকি বডের নাকি ট্রায়াঙ্গুলাম নাকি অ্যান্ড্রোমিটা। তো আমাদের যে সৌরজগৎ সেটা হচ্ছে মিল্কি ওয়ে, বা যেটাকে আমরা বলি দুগ্ধ মেঘলা তার অংশ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মিল্কি ওয়ে। দেখো তোমাদেরকে যেমনটা বললাম যে ইউনিভার্সের ভেতর থাকে গ্যালাক্সি, প্রচুর গ্যালাক্সি থাকে। ঠিক আছে, ধরো এটা একটা গ্যালাক্সি, এটা একটা গ্যালাক্সি, এবং এটা একটা গ্যালাক্সি, এরকম 100 200 1000 কত অনেক রকম অসংখ্য গ্যালাক্সি কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তো এই কাছাকাছি যে তিনটা গ্যালাক্সি থাকছে, ঠিক আছে, যে জি1 জি2 বা জি3 যাই নাম দাও, এই যে কাছাকাছি তিনটা গ্যালাক্সি রয়েছে, এই তিনটা গ্যালাক্সিকে একত্রে কি বলা হয়? তিনটা গ্যালাক্সিকে একত্রে বলা হয় তোমার ক্লাস্টার। কি বলা হয়? ক্লাস্টার বলে। ঠিক আছে, তিনটা গ্যালাক্সিকে একত্রে। দেখো আমরা যে গ্যালাক্সিতে আছি তার নাম কি? মিল্কি ওয়ে। আমাদের সব থেকে কাছের যে গ্যালাক্সি তার নাম হচ্ছে অ্যান্ড্রোমেটা। ঠিক আছে, বা যেটাকে বলা হয় দেবযানী। এবং আরো একটা তাহলে কি রয়েছে? আমরা রয়েছি মিল্কি ওয়েতে। দেখো এটা নোট করবে, ঠিক আছে, আমরা রয়েছি মিল্কি ওয়েতে। মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে থেকে সব থেকে কাছে রয়েছে অ্যান্ড্রোমেটা, আর তারপর কাছে রয়েছে এনজিসি 33। ঠিক আছে, এনজিসি 33। এই তিনটা গ্যালাক্সিকে একত্রে আমরা কি বলবো? ক্লাস্টার বলবো। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে একটা গ্যালাক্সি, এই গ্যালাক্সির মধ্যে রয়েছে আমাদের সোলার সিস্টেম, এবং তার মধ্যে রয়েছে কি? সূর্য। ঠিক আছে, এবার দেখো আমরা কি মনে করি যে সূর্যটা স্থির আছে, একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তা কিন্তু নয়। এই সূর্যটা, এই যে গ্যালাক্সি রয়েছে এই গ্যালাক্সির চক্কর লাগায়। ঠিক আছে, গ্যালাক্সির চক্কর লাগায়। পৃথিবী যেমন সূর্যের চক্কর লাগায়, ঠিক সেরকম ভাবে সূর্য আমাদের যে গ্যালাক্সি বা আকাশগঙ্গা রয়েছে তার চক্কর লাগায়। ঠিক আছে, তো সূর্যের আমাদের গ্যালাক্সিকে চক্কর লাগাতে টোটাল সময় লাগে 25 কোটি বছর। কত বছর লাগে? 25 কোটি বছর সময় লাগে। কতদিন? 25 কোটি বছর। এই 25 কোটি বছরটাকে বলা হয় কসমিক ইয়ার। কি বলা হয়? কসমিক ইয়ার। তাহলে পরীক্ষায় যদি আসে যে কসমিক ইয়ার কাকে বলে, কসমিক ইয়ার হচ্ছে কি? সূর্যকে আমাদের গ্যালাক্সিকে একবার পরিক্রমা করতে বা একবার চক্কর লাগাতে যে সময়টা লাগে তাকে বলা হচ্ছে কসমিক ইয়ার। ঠিক আছে, এরপর দেখো পৃথিবীর পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্রের নাম কি? সূর্য। সূর্য কি? সূর্য একটা নক্ষত্র। তাহলে পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য। সূর্যের সব থেকে কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেঞ্চুরি। কি নাম? প্রক্সিমা সেঞ্চুরি। এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য, সূর্যর সব থেকে কাছের নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি। বোঝা গেছে? নেক্সট, পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? মির্জাফর, মীর কাসিম, আমিচাঁদ রাজবংশী নাকি সিরাজউদ্দৌলা? পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? ঠিক আছে, পলাশির যুদ্ধ কখন হয়েছিল? 1757। বলো তাহলে কে ছিল? পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব ছিল কে? সিরাজউদ্দৌলা। ঠিক আছে, দেখো 1757 সালে কি হয়েছিল? পলাশির যুদ্ধ। কার কার মধ্যে হয়েছিল? একটা হচ্ছে সিরাজউদ্দৌলা, আর একটা হচ্ছে ইংরেজ। ঠিক আছে, বাংলার সিরাজউদ্দৌলার সেনাপতি কে ছিল? মির্জাফর।
ঠিক আছে। আর ইংরেজদের সেনাপতি কে ছিল? ক্লাইভ। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে পলাশির যুদ্ধের সময় ইংরেজদের সেনাপতি কে ছিল? ক্লাইভ। ঠিক আছে, দেখো বাংলার যে নবাব, ঠিক আছে, বাংলার স্থাপনা, ঠিক আছে, কে করেছিল? মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খান কি করেছিল? বাংলার স্থাপনা করেছিল, এবং যার নাম অনুসারে কি হয়েছে? মুর্শিদাবাদ, বর্তমানের যে মুর্শিদাবাদ রয়েছে সেটা তার নাম অনুসারেই কিন্তু নামকরণ হয়েছে। মুর্শিদ কুলি খাঁয়ের পর বাংলার শাসন সামলাচ্ছে কে? সুজাউদ্দিন খান। কে? সুজাউদ্দিন। ঠিক আছে, সুজাউদ্দিনের পর কে এসেছিল? আলীবর্দী খাঁ। আলীবর্দী খানের পর কে এসেছিল? সিরাজউদ্দৌলা। ঠিক আছে, এবং সিরাজউদ্দৌলার পর মির্জাফর। ঠিক আছে, মির্জাফর আসে, কিন্তু মির্জাফরও খুব বেশি দিন শাসন করতে পারেনি। মির্জাফরের পর এসেছিল মীর কাসিম। শাসন করতে পারেনি কারণ মির্জাফর হচ্ছে তোমার ইংরেজদের হাতের পুতুল ছিল, তার কারণে তিনি বেশি দিন শাসন করতে পারেননি। কোন রকম ট্যাক্স কিন্তু ইংরেজরা সেই সময় মির্জাফরকে দিচ্ছিল না, তার জন্য পরবর্তী ক্ষেত্রে যখন মীর কাসিম তোমার সাম্রাজ্য সামলায়, তখন মীর কাসিম কি করেছিল? ইংরেজদেরকে তাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে মীর কাসিমকেও তার পদত্যাগ করতে হয়। ঠিক আছে, নেক্সট, সবুজ বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? দুধ উৎপাদন, খাদ্য ও শস্য উৎপাদন, মৎস্য উৎপাদন, নাকি তেল ও বীজ উৎপাদন? সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন, কিসের সাথে সম্পর্কিত? দেখো, সবুজ বিপ্লব হচ্ছে তোমার খাদ্য ও শস্য। সবুজ বিপ্লব মেনলি যেটার জন্য হয়েছিল সেটা হচ্ছে গম উৎপাদন। কিসের জন্য? গম উৎপাদন। তোমরা জানো 1962 সময়, ঠিক আছে, 1962 মোটামুটি 1960-এর দশকে ভারতবর্ষে খাবারের অভাব দেখা দিয়েছিল। ঠিক আছে, প্রচুর পরিমাণে খাবারের অভাব দেখা দিয়েছিল, এবং সেই সময় আমেরিকা গম উৎপাদন করতো এবং গমটা ভারতে পৌঁছাতো। ঠিক আছে, কিন্তু আমেরিকা দাম বাড়ায় দেয় সেই সময় আর কি। তখন ভারত ঠিক করে যে ভারতেও প্রচুর পরিমাণে গম উৎপাদন করতে হবে আমাদের খাবারের মানে কি বলবো যোগান দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমাদের আন্তর্জাতিক জায়গাতে, ঠিক আছে, মানে গোটা বিশ্বে গম উৎপাদনে সব থেকে বেশি যে হেল্প করে সেটা হচ্ছে ডক্টর বর্ম্যান বরলগ। ঠিক আছে, ডক্টর নরম্যান বরলগ তিনি কি করেছিলেন? তিনি সবুজ বিপ্লব চালু করেছিলেন, একটা বীজ উৎপাদন করেছিলেন যেটার ফলে প্রচুর পরিমাণে গম উৎপাদন হচ্ছিল। ঠিক আছে, যদি আগে 60 কুইন্টাল উৎপাদন হচ্ছিল, তো সেখানে 100 কুইন্টাল এরকম গম উৎপাদন হচ্ছে। ধরো একটা জমিতে, যে জমিতে আগে 60 কুইন্টাল গম হতো, সেখানে নতুন বীজটা ব্যবহার করার পর 100 কুইন্টাল গম হচ্ছে। তো এটা তিনি প্রচলন করেছিলেন ডক্টর নরম্যান বরলগ। কিন্তু ভারতে এই যে সবুজ বিপ্লব, এটা এসেছিল কবে? 1960-এর দশকে, এবং এটা চালু করেছিল কে ভারতে? এম এস স্বামীনাথন। কে করেছিল? এম এস স্বামীনাথন। ঠিক আছে, তিনি ভারতে সবুজ বিপ্লব প্রচলন করেন কখন? আমাদের যে 3 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে তার শেষের দিকে তিনি এটা চালু করেছিলেন। ঠিক আছে, এই যে সবুজ বিপ্লব, সেখানে ডক্টর এম এস স্বামীনাথন এক ধরনের গমের বীজ ব্যবহার করেছিলেন, যে বীজটার নাম হচ্ছে সোনারা 64। সোনারা 64, তারপর হচ্ছে জয়া, রত্না, এই বীজগুলো ব্যবহার করা হয়েছিল। পরীক্ষায় অনেক সময় আসে সবুজ বিপ্লবে গমের কোন বীজ ব্যবহার করা হয়েছিল, সেটা হচ্ছে সোনারা 64, জয়া এবং রত্না। ঠিক আছে, এই সবুজ বিপ্লবকে কেন্দ্র করে ডক্টর এম এস স্বামীনাথন তিনি একটা প্রোগ্রাম চালু করেছিলেন যেটার নাম হচ্ছে ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। কি নাম?
প্রোগ্রামটার নাম হচ্ছে ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এই প্রোগ্রামের মাধ্যমে তিনি কি করছিলেন, বিভিন্ন কৃষককে বীজ, সার, তাছাড়া চাষবাসের জন্য যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেগুলো তিনি দিচ্ছিলেন চাষিদেরকে। ঠিক আছে, এই প্রোগ্রামের মাধ্যমে। এরপর দেখো দুধ উৎপাদন। আমাদের দুধ উৎপাদনেরও একটা সময় প্রচুর হয়েছিল। ঠিক আছে, যেটাকে আমরা বলি শ্বেত বিপ্লব। কি বলি? শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? দুধ উৎপাদন। ঠিক আছে, শ্বেত বিপ্লব কে চালু করেছিল? তার নাম হচ্ছে ভার্গিস কুরিয়ান। তার নাম কি ভারতে? ভার্গিস কুরিয়ান। তাহলে যদি বলা হয় ভারতের শ্বেত বিপ্লবের জনককে, ভার্গিস কুরিয়ান। যদি বলা হয় সবুজ বিপ্লবের জনককে, এম.এস. স্বামীনাথন। ঠিক আছে, শ্বেত বিপ্লব চালু হয়েছিল তোমার 1970 সালে। আচ্ছা, মাছ মাছ উৎপাদনের জন্য কিন্তু একটা তোমার বিপ্লব আনা হয়েছিল, যেটাকে বলা হচ্ছে ব্লু রেভলিউশন। কি বলা হয়? ব্লু রেভলিউশন, নীল বিপ্লব। ঠিক আছে, এবং নীল বিপ্লবের জনক হচ্ছে কে? একজনকার নাম হচ্ছে ডক্টর হীরালাল চৌধুরী। ডক্টর হীরালাল চৌধুরী। আরেকটার নাম হচ্ছে ডক্টর অরুণ কৃষ্ণান। ঠিক আছে, নেক্সট, কে সরাসরি কর্মদিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দিয়েছিলেন? জয়প্রকাশ নারায়ণ, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্না নাকি সুভাষচন্দ্র বোস? ডাইরেক্ট অ্যাকশন ডে কবে পালন করা হয়? 16ই আগস্ট 1946। মুসলিম লীগ এই দিনটাকে কি করেছিল? ডাইরেক্ট অ্যাকশন ডে হিসাবে পালন করেছিল। ডাক কে দিয়েছিল? মুসলিম লীগের কে? মোহাম্মদ আলী জিন্না। ঠিক আছে, কিসের জন্য? তারা আলাদা করে একটা দেশ চাইছিল মুসলিমদের জন্য, যেটার নাম তারা রাখতে চেয়েছিল পাকিস্তান। ঠিক আছে, তা কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না বলেই তারা ডাইরেক্ট অ্যাকশন ডে ডেকেছিল, এবং সেখানে এই ডাইরেক্ট অ্যাকশন ডের জন্য আমাদের কলকাতাতে, ঠিক আছে, প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়েছিল। কতজন? 10,000 মানুষ, কারণ দাঙ্গা হয়েছিল এই ডাইরেক্ট অ্যাকশনের জন্য। নেক্সট, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যাওয়া নিম্নলিখিত কোন জাতীয় মহাসড়কটি বন্যপ্রাণীর জন্য প্রধান হুমকি স্বরূপ? তার মানে এখানে মেন প্রশ্নটা করতে চেয়েছে যে নিচের কোন ন্যাশনাল হাইওয়েটা বা কোন জাতীয় মহাসড়কটি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে গেছে। ঠিক আছে, NH50 নাকি NH45 নাকি NH30 নাকি NH37? ঠিক আছে, দেখো NH50টা হচ্ছে তোমার মহারাষ্ট্র থেকে কর্ণাটক। ঠিক আছে, NH45 হচ্ছে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়। আর NH37 এটা গেছে তোমার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে। তাহলে উত্তর হচ্ছে NH37। ঠিক আছে, দেখো আমাদের যে ন্যাশনাল হাইওয়ে, তার জনক বলা হচ্ছে কাকে? শের শাহ সুরি। কাকে বলা হয়? শের শাহ সুরিকে। কারণ তিনি এই প্রথম কি বানিয়েছিলেন? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, বা যেটাকে বলা হচ্ছে জিটি রোড, যেটার নাম বর্তমানে হচ্ছে NH2, যেটার নাম বর্তমানে। ঠিক আছে, আগে নাম ছিল NH19। আগে কি ছিল? NH19। ঠিক আছে, আচ্ছা দেখো ন্যাশনাল হাইওয়ে থেকে আমাদেরকে প্রথমত যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের টোটাল ন্যাশনাল হাইওয়ে কতগুলো আছে। সেটা হচ্ছে আমাদের টোটাল ন্যাশনাল হাইওয়ে সংখ্যা হচ্ছে 599টা। ঠিক আছে, এবং এখানে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল।
এরপর গোল্ডেন কোয়াড্রিল্যাটারালটা কি, এটা আমাদেরকে জানতে হবে। দেখো আমাদের চারটা মেন শহর রয়েছে ভারতবর্ষের। মেন শহর বলতে চারটা, একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে মুম্বাই, একটা হচ্ছে চেন্নাই, আর একটা হচ্ছে কলকাতা। দেখো দিল্লি এবং মুম্বাইকে যে ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করছে তাকে বলা হচ্ছে NH8। আবার মুম্বাই থেকে চেন্নাই যে ন্যাশনাল হাইওয়েটা কানেক্ট হচ্ছে সেটা হচ্ছে NH4। চেন্নাই থেকে কলকাতা যাওয়ার জন্য যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে তার নাম হচ্ছে NH5। এবং কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য রয়েছে NH2, যেটাকে বলা হচ্ছে GT রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ঠিক আছে, যেটা শেরশাহ সূরি বানিয়েছিল। তো দেখো এই চারটে জায়গাকে যখন আমরা কানেক্ট করে দিচ্ছি, এটা অনেকটা চতুর্ভুজের মতো দেখতে, তার জন্য এটাকে বলা হচ্ছে স্বর্ণালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। ভারতের কি বললাম 599টা ন্যাশনাল হাইওয়ে রয়েছে, তার মধ্যে সবচেয়ে লম্বা ন্যাশনাল হাইওয়ে কোনটা বলো? সেটা হচ্ছে NH44। এটা হচ্ছে তোমার শ্রীনগর থেকে কন্যাকুমারী, ঠিক আছে, শ্রীনগর থেকে কন্যাকুমারীকে কানেক্ট করেছে NH44। এবং ভারতের সব থেকে লম্বা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এটা। যদি বলা হয় সব থেকে ছোট ন্যাশনাল হাইওয়ে কোনটা, একটা হচ্ছে তোমার NH118, একটা হচ্ছে NH118, আরেকটা হচ্ছে NH548। এই দুটাই হচ্ছে ভারতের সব থেকে ছোট ন্যাশনাল হাইওয়ে, কারণ এই দুটারই দৈর্ঘ্য হচ্ছে 5 কিলোমিটার। NH118 হচ্ছে তোমার আসনবনি থেকে জামশেদপুর, আর NH548 হচ্ছে এটা মহারাষ্ট্রের মধ্যেই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় NH1টা কোন কোন জায়গাকে কানেক্ট করেছে, ঠিক আছে। NH1 এটা হচ্ছে তোমার দিল্লির থেকে অমৃতসর। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস 16ই আগস্ট, 7ই এপ্রিল, 16ই জুন, নাকি 5ই জুন? ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 5ই জুন, ঠিক আছে। 16ই জুন কি হিসাবে পালন করা হয়? সামুদ্রিক কচ্ছপ দিবস। নেক্সট, গুপ্ত সাম্রাজ্যের নিম্নলিখিত কোন রাজা একজন ভালো বীণাবাদক ছিলেন? কুমারগুপ্ত, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত প্রথম, নাকি সমুদ্রগুপ্ত? গুপ্ত সাম্রাজ্যের নিম্নলিখিত কে একজন ভালো বীণাবাদক ছিলেন? উত্তরটা করো তোমরা। দেখো গুপ্ত সাম্রাজ্যের সব থেকে একজন প্রতাপশালী এবং ভালো বীণাবাদক ছিলেন কে? সমুদ্রগুপ্ত, ঠিক আছে। সমুদ্রগুপ্ত হচ্ছে তোমার চন্দ্রগুপ্ত প্রথমের পুত্র। সমুদ্রগুপ্ত, তাকে বলা হয় কি ভারতের নেপোলিয়ান। ভারতের নেপোলিয়ান। যদিও নেপোলিয়ানের জন্ম সমুদ্রগুপ্তের পর, কিন্তু তোমরা জানো ভারতের ওপর ইংরেজদের শাসন অনেকদিন ধরে রয়েছে, তার কারণেই বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান। এবং এমনও কথা হয়েছে যে সমুদ্রগুপ্তের যে ঘোড়া সেটা নাকি 3 সমুদ্রের জল খায়, 3 সমুদ্রের জল পান করে। কিরকম ভাবে? দেখো সমুদ্রগুপ্ত তোমার উত্তর ভারতে, নর্থ ইন্ডিয়াতে প্রায় 9টা রাজ্য দখল করেছিল এবং সাউথ ইন্ডিয়াতে টোটাল 12টা রাজ্য দখল করেছিল। এরপর 12টা রাজ্য দখল করা মানে দেখো
বে অফ বেঙ্গল তার দখলে, বে অফ বেঙ্গল, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, ঠিক আছে, হিন্দ মহাসাগর এবং আরব সাগর, এই তিনটে সাগরই কিন্তু তার এরিয়ার মধ্যে পড়ছে। তার জন্য কি বলা হতো যে সমুদ্রগুপ্তের ঘোড়া তিন সাগরের জল পান করে, ঠিক আছে। আচ্ছা, সমুদ্রগুপ্তের যে বাল্যকালের নাম কি ছিল? কাঁচি। এটা অনেক সময় আসে, বাল্যকালের নাম কি ছিল? কাঁচি। তাছাড়া তিনি সাউথের 12টা রাজ্য এবং নর্থের 9টা রাজ্য দখল করেছিল বলে তাকে বলা হয় ধরণী বাঁধ। কি বলা হয়? ধরণী বাঁধ। এবং তিনি এক প্রকারের কয়েন চালু করেছিলেন, ঠিক আছে, এক ধরনের একটা কয়েন চালু করেছিলেন, যে কয়েনটার বিশেষত্ব হচ্ছে এক পিঠে সৈনিকের ছবি ছিল, আরেক পিঠে ছিল বীণা বাদকের বীণার ছবি, বীণা, যেখান থেকে বোঝা যায় যে তিনি বীণার প্রতি ইন্টারেস্টেড ছিলেন, ঠিক আছে। সমুদ্রগুপ্তের কবির নাম কি? সভা কবির নাম কি? পরীক্ষায় এটাও আসে, সেটা হচ্ছে হরিসেন। কি নাম? হরিসেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ইভিএম এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইলেকট্রনিক ভেন্ডিং মেশিন, ইলেকট্রিক ভোটিং মেশিন, নাকি ইলেকট্রিক ভেন্ডিং মেশিন? এটা এই যে এটা হচ্ছে ইভিএম, এটা হচ্ছে তোমার ইভিএম, আর এটা হচ্ছে তোমার ভিভিপ্যাট। দেখো এই দুটার কাজ কি, তোমরা যারা ভোট দিয়েছো তারা জানবে। তোমরা এখানে যে নিজের পছন্দের মতো কোনো একটা পার্টিকে হয়তো ভোট দিলে, কোনো একটা ক্যান্ডিডেটকে, সেখানে ভোট দেওয়ার পর তুমি যে তাকেই ঠিকঠাক ভোট দিয়েছো কিনা সেটা এইখানে দেখতে পাবে, এই ভিভিপ্যাটের মধ্যে এখানে ছবিটা চলে আসে। ধরো তুমি যদি এখানে পদ্ম ফুলকে ভোট দাও তাহলে এখানে পদ্ম ফুলের ছবি আসবে, যদি এখানে হাতের চিহ্নে ভোট দাও তাহলে এখানে হাতের চিহ্ন আসবে, তোমরা বা যদি এখানে তোমরা জোড়া ফুলে ভোট দাও তাহলে সেটা কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে। তো ভিভিপ্যাটের কাজ কি, তুমি ইভিএম মেশিনের মধ্যে যাকে ভোট দিচ্ছ সেই ভোটটা তোমার ঠিক জায়গায় গেল কিনা এইটা দেখা হয় তোমার এই ভিভিপ্যাটের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, ইভিএম এর এরপর সম্পূর্ণ নামটা কি? ইভিএম এর সম্পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন, দেখবে লোকসভার ভোটে বা এমএলএ যেটাকে বলা হয় বিধানসভার ভোট, সেখানে ইভিএম ব্যবহার করা হয়, কিন্তু পঞ্চায়েত ভোটে কি করা হয়? ব্যালট পেপার ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট, ইউএনওর, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? প্যারিস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, নাকি জেনিভা? ঠিক আছে, ইউএনওর সদর দপ্তর কোথায়? ইউএনও, দেখো উত্তরটা করো তোমরা, আমি তো বলছি। দেখো ইউএনওর সদর দপ্তর হচ্ছে কোথায় সেটা জানার আগে দেখো ইউএনওর স্থাপনাটা কবে হয়। এটার স্থাপনা হয়েছে তোমার 24শে অক্টোবর 1945, ঠিক আছে। কিসের জন্য করা হয়েছে? এটার মোটোটা কি? সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি। মানে মূল উদ্দেশ্য হচ্ছে তোমার যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয় তার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে মেম্বার সংখ্যা কত? এইখানে মেম্বার হচ্ছে 193টা দেশ ইউএনওর মধ্যে যুক্ত আছে, এবং মনে রাখবে ইন্ডিয়া ইউএনওর ফাউন্ডিং মেম্বার, ঠিক আছে। যখন স্থাপনা হয় তখন থেকেই ভারত ইউএনওর সদস্য। এরপর আমরা হেডকোয়ার্টারটা দেখে নিই, হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে তোমার নিউ ইয়র্কে, ঠিক আছে। নিউ ইয়র্কটা কোন জায়গায়? সেটা হচ্ছে হাডসন নদীর তীরে। পরীক্ষায় আসে, সিজিএল পরীক্ষা দিলে পাবে যে নিউ ইয়র্ক শহরটা কোন নদীর তীরে। যদি বলা হয় নিউ ইয়র্ক কোন দ্বীপে অবস্থিত, সেটা হচ্ছে ম্যানহাটন আইল্যান্ডে অবস্থিত।
ঠিক আছে, এই কয়েকটা পয়েন্ট তোমাদেরকে প্রথমত মনে রাখতে হবে। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে তোমার নিউ ইয়র্ক। প্যারিসে কিসের হেডকোয়ার্টার? ইউনেস্কো। আচ্ছা, ওয়াশিংটন ডিসি হচ্ছে তোমার ওয়ার্ল্ড ব্যাংক, আর একটা হচ্ছে তোমার আইএমএফ, আর জেনিভা হচ্ছে তোমার ডাব্লিউএইচও। এই দুটার এটার হেডকোয়ার্টার। ঠিক আছে, এরপর দেখো এই যে ইউএনও রয়েছে, ইউএনওর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে একটা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে ইউএনওর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি কি সেটা একবার দেখে নাও। এক হচ্ছে ইংলিশ, স্বাভাবিক। তারপর হচ্ছে ফ্রেঞ্চ, তারপর হচ্ছে রাশিয়ান, চীনি, চায়নার ভাষা, স্প্যানিশ, আর একটা হচ্ছে আরবি। এই ছটা হচ্ছে তোমার ইউএনওর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে দেখো ইংলিশ কেন? কারণ যাদের কাছে ভিটো পাওয়ার, তোমরা জানো ইউএনওর মধ্যে ভিটো পাওয়ার রয়েছে কার কার? ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না, এই পাঁচটা দেশের কাছে। তো এই পাঁচটা দেশের যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান, চীনি এবং স্প্যানিশ, এগুলো রয়েছে তোমার, সরি, এগুলো কিসের মধ্যে রয়েছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে। বাড়তি দুটা হচ্ছে তোমার স্প্যানিশ এবং আরবি। নেক্সট, পুনা চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল? 1928, 1932, 1935 নাকি 1930? পুনা চুক্তি বা পুনা প্যাক্ট, এটা কখন হয়েছিল স্বাক্ষরিত? এটা হয়েছিল 24শে সেপ্টেম্বর 1932। কবে হয়েছিল? 24শে সেপ্টেম্বর, 24th সেপ্টেম্বর 1932। কার কার মধ্যে হয়েছিল? মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকর। এই দুজনকার মধ্যে কি হয়েছিল? এই প্যাক্ট হয়েছিল। ঠিক আছে, কিসের জন্য? কারণ যে দলিত রয়েছে তাদের জন্য আলাদা যে ইলেকটোরেট রয়েছে, ঠিক আছে, বা আলাদা ভোটিং এর যে ব্যবস্থা, সেটা ডক্টর বি আর আম্বেদকর চেয়েছিল, কিন্তু মহাত্মা গান্ধী সেটার কি করেছিল? অপোজ করেছিল, সেটা তিনি চাননি। এবং পরবর্তী ক্ষেত্রে সেটার জন্য একটা তোমার চুক্তি স্বাক্ষরিত হয়, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে, যেটাকে পুনা চুক্তি বলে। প্রশ্ন আসে এই চুক্তির মধ্যে মধ্যস্থতা কে করেছিল? সেটা হচ্ছে মদন মোহন মালব্য। নেক্সট, সচিন টেন্ডুলকার কোন দলের বিরুদ্ধে তার 100তম শতক, ঠিক আছে, 100তম শতক হাঁকিয়েছিলেন বা 100তম শতকটা করেছিলেন? বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড নাকি ওয়েস্ট ইন্ডিজ? ঠিক আছে, তো দেখো সচিন টেন্ডুলকার, যাকে বলা হচ্ছে কি ক্রিকেটের ঈশ্বর, দ্য গড অফ ক্রিকেট, কি বলা হয়? দ্য গড অফ ক্রিকেট। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখনকার দিনে ফ্যান থাকাটা স্বাভাবিক। এখনকার দিনে রিয়ান পরাগেরও ফ্যান রয়েছে, কিন্তু সচিন টেন্ডুলকার যে সময় ক্রিকেট খেলছে সে সময় ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তবুও যে তার ফ্যান বেস, সেটা যারা লকডাউন থেকে খেলা দেখছে তারা বুঝবে না। ঠিক আছে, তো সচিন টেন্ডুলকার সচিন টেন্ডুলকারই, তাকে বলা হচ্ছে ক্রিকেটের ঈশ্বর। তো তিনি তার 100তম সেঞ্চুরিটা করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে 2012 সালের 16ই মার্চ। কবে করেছিল? 2012 সালের 16ই মার্চ। ঠিক আছে, আচ্ছা, এটা কোন খেলা? এশিয়া কাপে তিনি করেছিলেন, এশিয়া কাপ। ঠিক আছে, সচিন টেন্ডুলকার তার জীবনে কতগুলো শতক রয়েছে? 100টা। 100টা শতকের মধ্যে তার ওডিআই সেঞ্চুরি রয়েছে তোমার, ওডিআই রয়েছে 49 এবং টেস্টে রয়েছে 51, টোটাল সেঞ্চুরি। ঠিক আছে, আচ্ছা, তার যদি বলা হয় রান কত রয়েছে, সচিন টেন্ডুলকারের ওডিআইতে রান রয়েছে তোমার 18,426 রান, টেস্টে রান রয়েছে তোমার 15,921 রান, এবং টি20তে রান রয়েছে তোমার 10 রান, কারণ তিনি তার জীবনে একবারই টি20 খেলেছেন। ঠিক আছে, এরপর দেখো সচিন টেন্ডুলকারের পর ভারতীয় ক্রিকেটে যদি কেউ তার জায়গাটা নিতে পেরেছে, সেটা হচ্ছে বিরাট কোহলি। বর্তমান দিনে মডার্ন মাস্টার, দা রান মেশিন, ঠিক আছে, যাকে বলা হয় বিরাট কোহলি।
তো বিরাট কোহলির রেকর্ডও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। বিরাট কোহলি এখন পর্যন্ত টোটাল সেঞ্চুরি করেছে কটা? 82টা। ঠিক আছে, তার মধ্যে ওডিআইতে হয়েছে 51টা, টেস্টে হয়েছে তোমার 30টা, এবং টি-20তে রয়েছে একটা। ঠিক আছে, টোটাল 82টা সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির, যেটা সচিন টেন্ডুলকারের পর সর্বোচ্চ। ঠিক আছে, প্রথমে 100টা, তারপর 82। এবং বিরাট কোহলির যদি রান আমরা দেখি, তাহলে ওডিআইতে রান রয়েছে তোমার, সরি হ্যাঁ, ওডিআইতে রান রয়েছে 14,181 রান, টি-20তে রান রয়েছে 4,188 রান, এবং টেস্টে রান রয়েছে 9,230 রান। ঠিক আছে, বিরাট কোহলিও বর্তমান দিনে বিরাট একজন ক্রিকেটার। কিন্তু যদি বলা হয় ভারতীয় ক্রিকেটের সব থেকে মানে বিখ্যাত 5জন প্লেয়ার, সেটা হচ্ছে কি? সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং সেহবাগ। এই যে 5জন, এই 5জনকে বলা হয় বেস্ট 5 ইন্ডিয়ান ক্রিকেটের। ঠিক আছে, তো দেখো আজকের যে ক্লাস আজ এই পর্যন্তই। আরো একবার তোমাদেরকে ব্যাচটা সম্বন্ধে বলে দিই। এই ব্যাচটা তোমার এনটিপিসি এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষাকে টার্গেট করে পড়ানো হবে। 6 মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট শেষ করে দেওয়া হবে, এবং প্রত্যেক সপ্তাহে 18টা ক্লাস, প্রায় প্রত্যেক দিন 3টা করে ক্লাস করানো হবে। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে এবং রেকর্ডেড ফরম্যাটেও ক্লাসগুলো থাকবে। ঠিক আছে, তার সাথে তোমরা পিডিএফ পাবে, ইবুক পাবে, বিভিন্ন স্টাডি মেটেরিয়াল পাবে, 15টা ফুল মক টেস্ট পাবে, এবং ডাউট ক্লিয়ারিং এর জন্য আলাদা করে ক্লাস তোমাদের থাকছে। এবং সব থেকে বড় বিষয় যে এখানে কোনো একজন টিচার সব সাবজেক্ট পড়াবে না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা টিচার রয়েছে। এবং তোমাদের যে পেমেন্ট, সেটা হচ্ছে মাত্র 1500 টাকা কমপ্লিট ব্যাচ, যেখানে তোমরা 2টা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে একটা ব্যাচের টাকাতে। এবং এই টাকাটা হচ্ছে ওয়ান টাইম, যে বারবার তোমাকে পেমেন্ট করতে হবে তা কিন্তু নয়। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ব্যাচটা সম্বন্ধে বুঝতে পেরেছো, ক্লাস সম্বন্ধে বুঝতে পেরেছো। যারা অ্যাডমিশন নেবে তারা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিও। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই। পরের দিন আরো একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। চলো, টাটা।